আজকের বিষয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ধর্মমোহ ও আমাদের সভ্যতার সংকট। এই যে ধর্মমোহ কথাটা উঠে আসে বারবার, তার মূলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তা হলো এই ধর্মমোহের পাশাপাশি সভ্যতার সংকট কিভাবে দেখা দিচ্ছে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখা খুব জরুরি, সেটা হলো যে এটা খুবই এই স্পর্শকাতর বিষয় নিয়ে যখনই আমরা বলতে যাই অবতারণা ঘটে খুব, কিন্তু আপনারা জানবেন যে এই আলোচনা ভালো এবং মন্দ দুটো খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। তার কারণ হচ্ছে যে যে কোনো ধরনের ভাবনা চিন্তাই আমাদের কাছে আসতে পারে, আমরা যে দ্বারা তাড়িত হতে পারি। আমাদের ধর্ম সম্পর্কে এবং সভ্যতা সম্পর্কে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাবনাও কাজ করছে, কিন্তু এই আলোচনায় আমি যা বলবো তার সম্পূর্ণ দায়িত্ব আমার, এবং সেই সঙ্গে এর সমস্ত খারাপের দায়ভার আমি নেব, আর এর ভালোর দায়ভারটা আমি আপনাদের কাছে গচ্ছিত করব। আমার বারবার যেটা মনে হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে একটি সনাতন ধর্মের দেশ। ধর্মের দেশ মানে হচ্ছে যে দেশে সংস্কৃতি নয়, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু বস্তুত কেন সংস্কৃতি? কারণ হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে প্রণালী, যে জীবনচর্যা, জীবনাচরণ, মানুষের বেঁচে থাকার নানা দিক, এই সব কিছুই কিন্তু আসলে উঠে এসেছে আমাদের জীবনচর্যা, আমাদের ব্যক্তিগত আচার আচরণ, আমাদের ভাবনা চিন্তা, এগুলোর থেকে। বহুকাল ধরে, বহু বছর ধরেই ভারতীয়রা এই চিন্তায় বিশ্বাস, এবং হাজার হাজার বছর ধরে নানা জাতির নানা মানুষের বারবার আসা, বারবার যাওয়া, এই সব কিছুই কিন্তু একদিন আত্মীকৃত হয়েছে ভারতীয় জনসমাজের কাছে, এবং ভারত খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত রকমের ভাবনাগুলোকেই নিজের জীবনে প্রাধান্য আত্মীকৃত করেছে, সংশ্লেষণ করেছে, এবং একসময় সমস্ত জাতির মানুষরাই, অর্থাৎ ধরুন 5-6টা বা 7-8 একসময় এদেশের মানুষ হয়ে গেছে বলে গর্ব করি, আত্মশ্লাঘ অনুভব করি, কিন্তু অনেকগুলো জাতি এবং উপজাতির সংমিশ্রণে গঠিত হয়েছে। ফলে এই স্তরে মিলিত দেখা গেছে যে আমাদের অ্যানথ্রোপোলজিক্যালি যদি আমরা দেখতে যাই, বিশেষ করে অ্যানথ্রোপোলজি বলতে আমরা এটা বলছি যে নৃতত্ত্বগতভাবে আমাদের সামনে কিন্তু উঠে আসে এই যে ভারতীয়রা এবং বিশেষ করে বাঙালিরা অনেকগুলো জাতি গোষ্ঠী সমন্বয়ে গড়ে উঠেছে। কোনো একটা সমসত্ব বিষয় এখানে কিন্তু কাজ করেনি। সে কারণেই প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষ গণতন্ত্রের পীঠস্থান হিসেবে আমরা মনে করি।
অর্থাৎ আমাদের চেতনার ভিতরেই কোথায় একটা গণতন্ত্র বাস করে। এই গণতন্ত্র বাইরের কোনো শিখিয়ে দেওয়া গণতন্ত্র নয়। যদি বাইরে থেকে চাপিয়ে দেওয়া গণতন্ত্র এটা হতো, তাহলে ভারতবর্ষ বহুকাল আগেই হিন্দু সংস্কৃতি আত্মীকৃত হওয়া যে নতুন চিন্তা তার জন্ম না। ভারতীয়রা এই নতুন চিন্তার কথা বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। কারণেই যে প্রাচীন যুগের যারা ঋষি ছিলেন, ধরুন আমরা খুব, কেননা আমার কাছে যেহেতু এটা সভ্যতার সংকট এবং একই সঙ্গে ধর্মের মোহমুক্তি, সেই কারণে আমার কাছে একটা প্রশ্ন খুব সুন্দরভাবে আসে। সেটা হচ্ছে যে প্রায় সকল মানে বস্তুবাদী দার্শনিক যাদের আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং যারা তথাকথিত অর্থে আইডিয়াল ফিলোসফার বা আদর্শবাদী দার্শনিক, তারা প্রত্যেকেই কিন্তু একটা কথা স্বীকার করেছেন, ছিলেন বৈশেষিক ন্যায় মীমাংসা, সেই মহান সাংখ্যের রচয়িতা কপিল মুনি কিন্তু একজন দক্ষিণবঙ্গের মানুষ ছিলেন। আজও সেই দক্ষিণবঙ্গে কপিল মুনির আশ্রম খুঁজে পাওয়া যায়। জনশ্রুতি প্রবাদ সবকিছুর মধ্যে দিয়েই এবং একটা জাতির জীবনাচরণের মধ্যে দিয়েই কিন্তু আমরা সেই মানুষদেরকে দেখতে পাই। এ নিয়ে কিন্তু কোনো দ্বিমত আমাদের কাছে নেই। কিন্তু তথাকথিত বহিরাগত সংস্কৃতি সেই সময় বা কপিল মুনিকে সরাসরি দিয়েছিলেন, জুড়ে দিয়ে তারা বললেন যে কপিল আসলে আর্য সংস্কৃতি বা তথাকথিত আর্য সংস্কৃতির মানুষ। আর্য থেকে ভিতরেই ছিল, ইরানে ছিল, বিতর্ক আছে। আজ পর্যন্ত কোনো ঐতিহাসিকই ঠিকঠাক সমাধানে পৌঁছতে পারেননি এ কারণেই যে এখানে আমি প্রখ্যাত ঐতিহাসিক এবং লিবারেল স্কুল অফ থটসের অন্যতম সেরা ঐতিহাসিক রমিলা থাপারের কথা বলবো। প্রাচীন ইতিহাস চর্চা করতে গিয়ে উনি খুব সুন্দর দেখিয়েছিলেন যে ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো ইতিহাসেই যখন আপনি যত পিছনের দিকে যাবেন, তত আপনার কাছ থেকে এভিডেন্স অ্যান্ড প্রভিডেন্স অর্থাৎ উপাদানগুলো এবং সেই সঙ্গে প্রমাণগুলো অদৃশ্য হতে থাকবে। ফলে এখানে ইতিহাসকে যে কোনোভাবে যে কোনো স্বার্থ প্রণোদিত হয়ে বা স্বার্থ প্রণোদিত আচরণের দ্বারা আমরা ইতিহাসকে বিকৃত করতে পারি, এবং সেটা এত সুন্দরভাবে, কারণ আমাদের হ্যালো, তো আমি এই কারণেই যে বারবার দেখতে পাই যে ভারতবর্ষে হিন্দু কখনোই সংস্কৃতি ছিল না। বারবার একই কথা বলছি, সংস্কৃতি ছিল, কিন্তু আজকে আর আমাদের কাছে সংস্কৃতি নেই। হিন্দু আসলে আজকে আমাদের কাছে, এখন ধর্ম কেউ বানাচ্ছেন, ধর্ম কেউ করছেন, খুব ভালো কথা, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ধর্ম করতে গিয়ে যখন মানুষ প্রথম কথা বিদেশিরা যখন এদেশে আসে, যাদেরকে আমরা বিধর্মী বলতাম, জবন বলতাম, আর বিধর্মীরা আমাদের কাফের বলতো। কাফের মানে বিধর্মী, জবনও অনেকটা তাই, বহিরাগত। তো এই জবনরা যখন ভারতবর্ষে আসতে শুরু করলেন, তখন তারা অর্থাৎ সিন্ধু নদকে তারা উচ্চারণ না করতে পেরে হিন্দু বলতো। হিন্দু নদের পাড়ে যে বসতি বা বাসস্থান, তাকেই হিন্দু বলে অভিহিত করা হয়েছে। দীর্ঘদিন ধরেই জাতীয়তাবাদী ঐতিহাসিক থেকে শুরু করে পরবর্তী সময় মার্ক্সবাদী ঐতিহাসিকরা, নব্য মার্ক্সবাদীরা, এমনকি নিম্নবর্গীয় ঐতিহাসিকরা বা আরও পরবর্তী বা একই সময়ে আমরা দেখতে পাই অন্যান্য ঐতিহাসিকরাও বারবার কিন্তু একটা কথা বলেছেন, একমাত্র কিছু উদ্দেশ্য প্রণোদিত ঐতিহাসিকরা বাদ দিয়ে, যে ভারতবর্ষের সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি, এই হিন্দু কিন্তু কোনো ধর্ম নয়,
এই ভারতবর্ষের যে কোনো স্থানেই যদি কোনো মানুষ বংশ পরম্পরায় বা ভারতবর্ষে এসে সেই দেশকে আপন করে নিতে পারেন, সেই দেশের মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করেন, ধীরে ধীরে এই দেশের সঙ্গে তিনি যখন মিলে যান, তখন এই সর্বভারতীয় সার্বভৌমিকতার ভিতরে যখন তিনি স্থান পান, আস্তে আস্তে তিনি ভারতের মানুষ হয়ে ওঠেন। এবং অবশ্যই রক্তের সম্বন্ধের মধ্যে দিয়ে একটা জনসমাজে বাস করতে করতে, একটি বিশেষ ভূখণ্ডে থাকতে থাকতে, একটি বিশেষ ভাষা বলতে বলতে তিনি সেই জাতিগোষ্ঠীভুক্ত মানুষের, সেই ভাষাগোষ্ঠীভুক্ত মানুষের অন্তর্ভূত হয়ে যান। এটা আমরা বারবার লক্ষ্য করেছি। এবং এটা লক্ষ্য করার জন্যই কিন্তু আমরা এটাও দেখেছি যে সিন্ধু সংস্কৃতি হিন্দু সংস্কৃতিতে রূপান্তরিত হলো। সে কারণে রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি হিন্দু সংস্কৃতিভুক্ত একজন ব্রাহ্ম সম্প্রদায়ের মানুষ। আপনি যদি নিজেকে হিন্দু বলেন, তাহলে আপনিও হিন্দু সংস্কৃতিভুক্ত একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আপনি যদি একজন বৌদ্ধ হন, তিনি একজন বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষ। এমনকি বিদেশ থেকে আসা খ্রিস্ট ধর্ম কিংবা বিদেশি আরব বণিকদের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে চলে আসা এবং পরবর্তী সময় দিগ্বিজয়ের মাধ্যমে ভারতে চলে আসা যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হলো ইসলামের সংস্কৃতি। তাও আসলে কিন্তু ভারতবর্ষে এসে ভারতবর্ষের মাটির রং ও চেহারা নিয়ে সেও কিন্তু বৃহত্তর হিন্দু সংস্কৃতির একটি গোষ্ঠীতেই রূপান্তরিত হয়েছে, একটি সম্প্রদায়ে রূপান্তরিত হয়েছে। ঠিক যেভাবে ধরে নেওয়া যায় যে আর্যরাও একদিন এই প্রাচীন ভূখণ্ডে, তারও আগে এদেশে সভ্যতা ছিল। আমরা জানি যে এদেশে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা পাওয়া গেছে, মেহেরগড় সিভিলাইজেশনের খোঁজ পাওয়া গেছে। ভারতের ইতিহাসকে প্রায় সংখ্যাগত অর্থে এবং বস্তুগত অর্থে যারা ইতিহাস চর্চা করেন, তারা বলেন যে ভারতবর্ষের ইতিহাস 12,000 বা 14,000 বছরের পুরনো আজ, সে কথাও আমরা জানতে পারছি। তা যখন এগুলো আমরা বুঝতে পারি, এমনকি তারও পুরনো হয়তো সংস্কৃতি ছিল বা আছে, সেটা নিয়েও দার্শনিকরা, ঐতিহাসিকরা, সমাজতাত্ত্বিকরা এ নিয়ে গভীর গবেষণা করছেন। কিন্তু আর্য সংস্কৃতির সময় থেকেই, বিশেষ করে পরবর্তী বৈদিক যুগের সময় থেকেই আমরা দেখতে পাই যে আমাদের অনেক এভিডেন্স অ্যান্ড প্রভিডেন্সেস সেখানে আছে। খানিকটা সাহিত্যকে কেন্দ্র করে আমরা প্রাচীন বৈদিক যুগ জানতে পারি। এইভাবে ভারতের সংস্কৃতি একটা বৃহৎ সংস্কৃতি এবং বহিরাগত, যদি ইসলাম যদি বহিরাগত হয়, তাহলে আর্য সংস্কৃতিও বহিরাগত সংস্কৃতি। একথা আমি বারবার বলবো, যতদিন না পর্যন্ত এমন কোনো এভিডেন্স এবং প্রভিডেন্স আমাদের চোখের সামনে আসছে যে আর্যরা এদেশেরই মানুষ। যদি তথাকথিত অর্থে আর্য বলে কিছু থেকে থাকে, সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নিম্নবর্গের এর ইতিহাস চর্চার জায়গা থেকে অনেকেই এ কথা বলেছেন, যারা দলিত ইতিহাস চর্চা করেছেন। শরণ লিম্বালের মতো মানুষেরাও আছেন দলিত ইতিহাস চর্চার ক্ষেত্রে, অসাধারণ সব কাজ করেছেন। আমাদের দেশে কঙ্কর সিংহর মতো মানুষও আছেন, দলিত ইতিহাস চর্চা করেছেন তারা। এভাবে দেখা যায় যে আমাদের দেশে হিন্দু সংস্কৃতি এই কাজগুলো করেছিল, যা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়েছে। ভারতীয় জনজীবনের ভেতরেই তা সন্নিবিষ্ট আছে, তা ভেতরেই রয়েছে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। যখন কোনো ধর্মকে, কোনো সম্প্রদায় হাতে চলে যায়, কোনো বৃহৎ সংস্কৃতি, তখনই হয় যত গোলমাল। গোলমালটা হয় এই যে হঠাৎ করে আমরা দেখতে থাকি যে সেই সম্প্রদায়টি একটা মনোলিথিক স্ট্রাকচার গড়ে তোলে, একটা কঠিন একটা অনড় অবস্থান তৈরি করে সমাজের ভিতরে, এবং তারা রাষ্ট্রকে পরিচালিত করতে চায়। রাষ্ট্রের
অনুশাসন দিয়ে, ধর্মকে এবং ধর্মের অনুশাসন দিয়ে রাষ্ট্রকে তারা পরিচালনা করেন। ইউরোপে নেশন স্টেটের ধারণাও এভাবেই এসেছিল, এক সময় জাতিরাষ্ট্রের ধারণাও এসেছিল। সব জিনিসের ভালো থাকে, খারাপটা কিন্তু বেশি হলে তখন সেই খারাপটার দিকেই কিন্তু আমরা নজর দিই। গণতন্ত্রের পক্ষে সবচেয়ে ক্ষতিকর আমাদের মতো দেশে, যেখানে একটা সমাজ পুরোপুরি প্লুরালিস্টিক মানে হচ্ছে বহু জাতি, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু বর্ণের দেশ ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে এই ধরনের একটা সমীকরণ আমাদের দেশে হয়ে এসেছে, কিন্তু আমরা অদ্ভুতভাবে সেই সমীকরণটাকে ভুলে গেলাম। ভুলে গিয়ে হঠাৎ করে আমরা দেখতে শুরু করলাম যে ধর্ম কোনো একটি বিশেষ সম্প্রদায়ের পিতৃদেবের সম্পত্তি হয়ে গেল। আর একটু যদি খোলসা করে বাংলা ভাষায় বলি, যে বাপের সম্পত্তি হয়ে গেল। ফলত দেখা গেল যে গণতন্ত্র বিঘ্নিত হলো। বিঘ্নিত হবেই। আপনি যদি গণতন্ত্রের বাতাবরণ তৈরি না করেন, গণতন্ত্রের মূল বিষয়টা কি? বহু বিভেদের মধ্যে গণতন্ত্র বলতেই আমরা এই কথাটা বুঝি। একটা কথা অনুজ্জ থেকে যায় যে যখনই কোনো তন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার তন্ত্র যত দূর পর্যন্ত অগ্রসর, সেই তন্ত্রকেই আমরা ভালো তন্ত্র বলে মনে করি। আমরা যারা নাগরিক, আমরা যারা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করছি পৃথিবীকে, ইতিহাসকে, দর্শনকে, সমাজকে, সংস্কৃতিকে, তখন কি হয়? অদ্ভুতভাবে দেখা যায় যে বিশেষ একটি ধর্ম আমাদের পরিচালিত করতে শুরু করে, এবং তারা এমন কতগুলো ভার্ডিক্ট, এমন কতগুলো নির্দেশনামা, এমন কতগুলো প্রতিবেদন হাজির করে, যেগুলো দেখে মনে হয় যেন আমরা ভীষণ অত্যাচারিত হচ্ছি, এবং সম্পূর্ণ বহিরাগত কিছু মানুষ এসে আমাদের সংস্কৃতিকে আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করছে। না বন্ধু, এরকম কখনো কখনো হয়নি ভারতবর্ষে। ভারতবর্ষে ইসলাম এসে ভক্তি ও সুফিতে রূপান্তরিত হয়েছিল, এবং সেটা আজকে নয়, একদম মধ্যযুগে, যে মধ্যযুগকে আপনারা অন্ধকার বলেছেন। মধ্যযুগ কি আসলে অন্ধকার? সাহেবরা আমাদের 3 ধরনের ইতিহাস বিখ্যাত শিখিয়েছিলেন। এইগুলো না জানলে আমরা ধর্মমোহ থেকে মুক্ত হতে পারবো না। সভ্যতার সংকটটাকে বুঝতে হয় এই জায়গা থেকে। ভারতবর্ষে যখন জেমস স্টুয়ার্ট অখণ্ডে ভারতের ইতিহাস লিখলেন, তখন তিনি বললেন যে প্রাচীন যুগটা ছিল মোটামুটি ভালো, সেটি ছিল হিন্দু সংস্কৃতির দ্বারা শাসিত। তারপরের যুগটা হলো মধ্যযুগ। মধ্যযুগ খুব ভালো কোনো কিছু দিতে পারেনি। শুধু তাই নয়, তারা অত্যাচার এবং ধর্মান্তরিতকরণ ইত্যাদি সমস্ত খারাপ খারাপ কাজগুলো করেছিল। আর আধুনিক যুগে আমরা ভারতবর্ষের সিভিলাইজেশনকে আমরা পরিচালিত করব, এবং আমরা একটা নতুন ধরনের শাসন উপহার দেব। এবং সেখানে একটা অদ্ভুত কথা ছিল যে প্রাচীন যুগের সিভিলাইজেশন ছিল হিন্দু সিভিলাইজেশন, মধ্যযুগের সিভিলাইজেশন ছিল ইসলামের সিভিলাইজেশন, আর আধুনিক যুগে ইট ইজ অ্যাবসলিউটলি ব্রিটিশ সিভিলাইজেশন। অর্থাৎ দেখুন এখানেও কতটা ফাঁকিবাজি সাম্রাজ্যবাদীদের। সাম্রাজ্যবাদীরা আমাদের সেই ফাঁকিবাজির গল্পটা শেখালেন। সেখানে কিন্তু তারা বললেন না দিস ইজ ইউরোপিয়ান সিভিলাইজেশন, তারা ওখানে একপেশে হয়ে গেলেন। তো ইউরোপের ধর্ম তো সবার সংস্কৃত, এই সংস্কৃতই বটে, সবারই ধরুন ইউরোপের সংস্কৃতি তো আসলে গড়ে উঠেছে বৃহত্তর একটি গ্রিক রোমান সাম্রাজ্য ধ্বংসের পরে, এবং তথাকথিত ব্যারব্যারিকদের ব্যাপটাইজেশনের ফলে তা খ্রিশ্চান ডমিনেটেড সোসাইটি। তো সেখানে তাদের সবার ধর্মই তো খ্রিস্ট ধর্ম, সবাই তো ইউরোপিয়ান। কিন্তু তখন কিন্তু ব্যবসার স্বার্থে আর কেউ থাকলেন না কোনো বিশেষ ধর্মের লোক, তখন হয়ে গেল ওটা ব্রিটিশ সিভিলাইজেশন অনলি। তখন কিন্তু আর বলা হলো না ইউরোপিয়ান সিভিলাইজেশন। এবং প্রাচীন যুগে বেশ কিছু ভালো কাজ হয়েছিল, ভারততত্ত্ববিদদের দ্বারা প্রমাণিত হলো। যদিও বিবেকানন্দের মতো মানুষ কোলম্যানকে সবচেয়ে পণ্ডিত, বা হোরেস
উইলসনকে সবচেয়ে পণ্ডিত মানুষ বলে মনে করতেন, কিন্তু বাকিদের খুব একটা গুরুত্ব কোনোদিনই নরেন্দ্রনাথ দত্ত বা সে যুগের শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল 19 সেঞ্চুরি তিনি খুব একটা গুরুত্ব দেননি। তারা বলেছিলেন এরা ভারতবর্ষকে চেনেই না, না চিনেই ভারতবর্ষ সম্পর্কে নানা কথা বলছে, এবং আমাদের মতো দেশের অগণিত মানুষ যে মানসিক অন্ধকারে এই মুহূর্তে ডুবে আছে তাদেরকে ভুলভাবে এক ধরনের জাগরণের স্বপ্ন দেখাচ্ছে। তারই ফলশ্রুতি কিন্তু ঊনবিংশ শতাব্দীতে কি হিন্দু পুনরুজ্জীবন। জানবেন প্রত্যেক শতকের পরের শতকটা সেই শতকের সব কিছুকে গ্রহণ করে না, কিন্তু আগের শতকে যা হারানো সেটাকে খোঁজার চেষ্টা করে। যেমন ধরুন সপ্তদশ শতাব্দীর সঙ্গে অদ্ভুতভাবে ঊনবিংশ শতাব্দীর মিল আছে, আবার ঊনবিংশ শতাব্দীর সঙ্গে অদ্ভুতভাবে একবিংশের অর্থাৎ বিংশ শতাব্দীর শেষের থেকে একবিংশের একটা অদ্ভুত যোগাযোগ আছে। কেন আছে? তার কারণ হচ্ছে মানুষ সবসময় কিছুটা দূরবর্তী অবস্থান থেকে তার ইতিহাসকে দেখতে চেষ্টা করে। ভারতবর্ষের ইতিহাসকেও ইতিহাসেও কিন্তু সেই মজাটাই আমরা দেখি। 20 শতকের যুক্তিবাদ এখন আমাদের সময় খাটছে না বলেই ঊনবিংশ শতাব্দীর একই সঙ্গে যুক্তি এবং একই সঙ্গে অযুক্তি এই দু ধরনের গণতন্ত্রই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অযুক্তির মাত্রাটা যখন অত্যন্ত বেড়ে যায় তখন সেখানে দেখা দেয় চূড়ান্ত রকমের একটা জাঢ্যতা, চূড়ান্ত রকমের একটা স্থিতিস্থাপকতা। তার ফলে কি হয়, একটা সমাজ, একটা ধর্ম, একটা চিন্তার ক্ষেত্র ক্রমশ প্রসারিত না হয়ে সে সংকীর্ণ পরিসরবদ্ধ হয়ে পড়ে। এটা একটা অসাধারণ ঘটনা, কিন্তু আমরা ইতিহাসের এবং সেটা বেশি দিন আগের ইতিহাস নয়, জাস্ট ঊনবিংশ শতাব্দী বা অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জেমস স্টুয়ার্ট মিলের লেখা। তিনি একজন অসাধারণ বড় দার্শনিকও ছিলেন, পাশাপাশি তিনি একজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক হিসেবেও আমাদের সামনে উঠে এসেছিলেন। এমনকি কার্ল মার্কসের মতন অসাধারণ পণ্ডিত তার এশিয়াটিক মোড অফ প্রোডাকশন লিখতে গিয়ে এই জেমস স্টুয়ার্ট মিলের লেখারই সাহায্য পেয়েছিলেন। তিনি ভারতবর্ষে কখনো আসেননি, এই ভদ্রলোকের লেখা থেকেই তিনি কিন্তু তার ডিকোডিফাই করে তার লেখাকে নতুনভাবে দেখার চেষ্টা করেছিলেন। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছুই মার্কসের নোটবুকসে পাওয়া যায়, যেখান থেকে তিনি ভারতবর্ষের বস্তুবাদী ইতিহাসের ব্যাখ্যা দিয়েছিলেন। সেটার একটা খুব গুরুত্ব আছে। সবটা বস্তুবাদী দর্শনের বা জড়বাদী দর্শনের বেশিরভাগটাই আমাদের সমাজ জীবনে গ্রহণ করার একটা বিষয় থেকেই যায়, কেননা সেখানে কল্পনার সঙ্গে রূপায়ণের একটা অবস্থা তৈরি হয়। যদিও বাস্তবকে এ নিয়ে বিপুল বিতর্ক আছে, কিন্তু আমি সে বিতর্কে যাচ্ছি না, কেননা সেটা আজকের বিতর্ক নয়। কিন্তু আজকে আমি আড্ডার ছলে, কথার খেলার ছলে আমি কথাগুলো বলতে চেষ্টা করছি, যাতে সামগ্রিক একটা ধারণা আমাদের তৈরি হয় সভ্যতার সংকট এবং সেই সঙ্গে ধর্মের মোহ মুক্তি। ধর্মমোহ কিভাবে আমাদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে তার একটা বড় উদাহরণ আমি আবারও একটা ছোট্ট ঘটনায় চলে যাই। সেই ঘটনাটি হলো ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বা একটু পরে এক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল শশধর তর্কচূড়ামণি। আমি আগেও একটি কথিকায় এই ধরনের বক্তব্য রেখেছি, বা আমি যে এই শশধর তর্কচূড়ামণি বা শশধর বন্দ্যোপাধ্যায় অসম্ভব একজন, মানে রাষ্ট্র এবং ধর্মকে এক করে দেখার প্রবণতা এই লোকটির মধ্যে ছিল, এবং এর গোঁড়ামি আমাদের চিন্তা চেতনা সমস্ত কিছুকে প্রায় প্লাবিত করেছিল। এবং এদেশের দুজন অত্যন্ত বড় পণ্ডিত চিন্তাবিদ, একজন হচ্ছেন প্রাজ্ঞ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভারতের প্রথম গ্র্যাজুয়েটদের একজন, দুজন গ্র্যাজুয়েটের প্রথমজন, দ্বিতীয়ত অসাধারণ পড়াশোনা করা একজন বুদ্ধিজীবী, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠিক তার পাশে আরেকজন যদুনাথ বসু, তার কথা আমরা খুব একটা পাই না, কিন্তু এই বঙ্কিমচন্দ্রকে কিন্তু অদ্ভুতভাবে শশধর তর্কচূড়ামণি প্রায় ব্যাপটাইজড করে ফেলেছিলেন তার চিন্তার দ্বারা।
এবং তরুণ রবীন্দ্রনাথ, যিনি একজন সাংঘাতিক বঙ্কিমের মতো অ্যাভিড রিডার ছিলেন, বিপুল পড়াশোনা করছেন, 17 বছর বয়সে কুমার সম্ভবের অনুবাদ করছেন, তিনি তার মাস্টারমশাইকে দেখাচ্ছেন। শতাব্দীতে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, কতগুলো ভালো জিনিসও রয়েছে, যেমন সেখানে সাধারণ কোনো স্পেশালাইজেশন ছিল না। একজন মানুষ বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে ইতিহাস দর্শন চর্চাও করছেন, আবার একজন ইতিহাস চর্চার সঙ্গে সঙ্গে গণিত চর্চাও করছেন। তার পাশাপাশি নানা বিষয়ে তারা প্রশ্ন তুলছেন, আবার একই সঙ্গে তারা কল্পনার প্রবহমান সাগরে ভাসমানও হচ্ছেন। এই রকম একটা সময় কিন্তু আমাদের কাছে খুব বড় একটা ঘটনা হিসেবে উঠে এসেছিল। একজন বন্ধু লিখছেন যে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু আমাকে যদি জানান, বা আমার ছবি দেখতে পাচ্ছেন কি সকলে? তো আমি না, কোনো কিছু এখনও আসেনি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলা হচ্ছে, সেটা তো আমার হাতে নেই, কিন্তু আমি চেষ্টা করছি যে বিষয়গুলি বলার। এবং এই জায়গা থেকে আমরা একটা জিনিস দেখব যে ভারতবর্ষের যে সনাতন ধর্মাচরণ পদ্ধতি, সেই ধর্মাচরণ কবেই ভারতবর্ষ থেকে চলে যেত যদি এর ভেতরে গণতন্ত্র না থাকতো। তার কারণ এই সনাতন ধর্ম কথাটা কোথা থেকে এসেছে? ধ্রি ধাতু থেকে এসেছে। ধ্রি ধাতু থেকে মানে যা ধারণ করে। কি ধারণ করে? মানুষ যা তার জীবনে যে আচার আচরণ রীতিনীতি ধারণ করেন, সেটাই ধর্ম। ধরুন আমার কোনো ধর্ম নেই, আমি আমার পরিষ্কার লিখেইছি, লাভ ইজ মাই রিলিজিয়ান। তো আমি সার্বিকভাবে মানুষকে ভালোবাসি, যেহেতু আমি মানুষ, এবং সেই সঙ্গে এই বিশ্ব চরাচরকে আমি ভালোবাসি। তার কারণ এরা না থাকলে আমি নেই, আমি না থাকলে এরা নেই। আমি যে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি এই মাধ্যমের মধ্যে দিয়ে, আপনারা আছেন বলেই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আবার আপনারাও আমার সঙ্গে কোথাও একটা কানেক্ট করছেন, কেন না? তো এই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা দেখব তো শেষ করার সময় আমরা এইটুকুই আমরা দেখব যে এই জায়গাগুলোতে আমরা বারবার লক্ষ্য করেছি ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে। আমি ইতিহাসের কথা এত বেশি করে বলছি এই কারণে, সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত আছে। দুটো জড়িত থাকার কারণেই কিন্তু আমাদের সমাজ, সংসার, সংস্থা সব কিছু জড়িয়ে আছে। এছাড়া আরও একটা ঘটনা হচ্ছে এই যে ধর্ম যখন বস্তুত ব্যক্তি মানুষের একটি আচরিত বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে খুব একটা সমস্যার কথা নয়। কিন্তু ধর্মকে যখন ব্যক্তিগত আচরণের জায়গা থেকে তাকে একটা রাষ্ট্রিক আচরণের কেন্দ্রে উপস্থাপিত করা হয়, তখনই কি হয়, ধর্মের ওপরে একটা চাপ এসে পড়ে। তখন ধর্মটা শুধুমাত্র ধর্ম থাকে না, তা আসলে অধর্মে রূপান্তরিত হয়। কেন হয়? তার কারণ কোনো ধর্ম কখনোই আপনাকে শেখাবে না যে আপনি অন্যের ধর্মকে ঘৃণা করুন, আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলুন। এমনকি শুধু তাই নয়, ধর্মের ভিতরে অনেক রকমের উপসম্প্রদায়গুলোও তৈরি হয়। আবার প্রধান সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের অসূয়া বা বৈরিতা তৈরি করে। তাহলে একই ধর্মের ভিতরে নানা রকমের গ্রুপ তৈরি হয়, নানা রকমের দল উপদল তৈরি হয়, একই ধর্মের মধ্যে অনেক রকমের গুরু তৈরি হয়, সব জায়গায় তাই। তাহলে ব্যক্তি মানুষের আচরিত যে ধর্ম, মানুষের সঙ্গে থাকা, মানুষের চেতনার সঙ্গে নিবদ্ধ হওয়া, সেটা কিন্তু আর তখন থাকে না। এই সব জিনিসগুলো কিন্তু আমাকে বারবার ভাবিত করেছে। এবং এই ভাবিত করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় রবীন্দ্রনাথও কিন্তু নেশনের যে অর্থ, সেই অর্থকে রবীন্দ্রনাথ কিন্তু বারবার বলেছেন যে নেশন যেন ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা বিষয়। কেন ওপর থেকে চাপিয়ে দেওয়া বিষয়? কারণ আমরা ইউরোপীয় অর্থে নেশনকে
আমরা জাতি বুঝেছি, কিন্তু জাতির তো অন্য আর একটা ভাব আছে, জাতির তো অন্য একটা ধারণা আছে, সেই ধারণাটাকে আমরা বুঝিনি। আমরা সম্পূর্ণটাই এটাকে পার্থ চ্যাটার্জি বলেছিলেন দ্য ডেরিভেটিভ ডিসকোর্স অফ ন্যাশনালিজম অর নেশন, অর্থাৎ এটা যেন একটা পাশ্চাত্য যুক্তি সংজাত বা পাশ্চাত্য সংজাত একটি যুক্তি। কিন্তু পাশ্চাত্য থেকে পাওয়া যে ভারতীয়করণ ব্রিটিশ যুগে শুরু হলো, যা জেমস স্টুয়ার্ট মিলদের হাত দিয়ে শুরু হয়েছিল, তাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের একটা চোরা গলির দিকে ঠেলে দিল। আমরা ইউরোপের দেখা দেখি হলাম 500 বছর আগের, আমাদের দেশে তার 300 বছর পরে রেনেসাঁস এলো। কিভাবে না একটা ঔপনিবেশিক দেশে রেনেসাঁস হলো। রেনেসাঁস নিয়ে তীব্র বিতর্ক আছে, কেননা এই নবজাগরণের ইতিহাস আমাদের ছোটোবেলা থেকেই পড়তে হয়েছে এবং পড়তে আজও হয় ইউরোপীয় রেনেসাঁস নয় দেশি রেনেসাঁস। কিন্তু এই দুটো রেনেসাঁসের গল্পটাই কিন্তু মজার, যে ইউরোপের রেনেসাঁস ইউরোপের মতো করে হয়েছিল, ভারতবর্ষের মতো করেই হয়েছে, কিন্তু এখানে একটা ইউরোপীয় ভাবনা চিন্তার ধারা এসে মিশে গিয়ে ভারতীয় রেনেসাঁসের যে নিজের স্বরূপটা, সেই স্বরূপটা যথাযথ প্রকাশ পেয়েছে কিনা এটা কিন্তু একটা সন্দেহের বিষয়। আবার অনেক ক্ষেত্রে আমরা ভারতীয় রেনেসাঁসের মধ্যে থেকে অনেক কিছু নেওয়ারও চেষ্টা করেছি, কিন্তু ডিবেট আছে, গভীর ডিবেট। সমস্ত রকমের দলীয় ঐতিহাস, অর্থাৎ ইতিহাসে নানা স্কুল আছে, যেমন দর্শনেও যেমন নানা স্কুল আছে, বিদ্যাপীঠ আছে। এই বিদ্যাপীঠগুলো এক একটা স্কুল এক একভাবে দেখার চেষ্টা করেছেন। এরা মহৎ সমস্ত পণ্ডিত। যেমন ধরুন জাতীয়তাবাদী, পুরনো জাতীয়তাবাদী, নতুন জাতীয়তাবাদী, পুরনো সাম্রাজ্যবাদী, নতুন কেমব্রিজ গোষ্ঠী বা নতুন সাম্রাজ্যবাদী, পুরনো মার্ক্সবাদী এবং নতুন মার্ক্সবাদী, সাবল্টান, পোস্ট কলোনিয়াল অর্থাৎ উত্তর ঔপনিবেশিক চিন্তা, আজকে উত্তর আধুনিক চিন্তা, আবার নব্য ঐতিহাসিকতাবাদী চিন্তা, এরকম নানা চিন্তার বা তাত্ত্বিক স্কুলগুলো আছে। আমি এগুলো নিয়ে বিশদ করব না, কেননা এগুলো যারা এই বিষয়ের ছাত্র নন বা ছাত্রী নন তারা সহজে বিষয়টা বুঝতে পারবেন না। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারি, যে গোটা ভারতবর্ষের মানে স্কুল অফ ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান থটসগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিভাবে ইতিহাসের ব্যাখ্যাগুলো হয়েছে, কিভাবে তার আত্মীকরণ হয়েছে, আবার কিভাবে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজে লাগানো হয়েছে। এই রকম জায়গা থেকে কিন্তু আমরা ইতিহাসের বিষয়গুলো দেখি। আরও একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়, সেটা হচ্ছে যে যখনই ধর্ম বা ধর্মকে কেন্দ্র করে কোনো সম্প্রদায় হঠাৎ করে ক্ষমতাবান হয়ে ওঠেন, তখন দেখা যায় যে ধর্মের রাষ্ট্রিক প্রয়োগ ঘটতে শুরু করে এবং এই রাষ্ট্রিক প্রয়োগের মধ্যে দিয়ে ধর্ম আমাদের ভিতরে ক্রমশ চালিয়ে যেতে শুরু করে এবং আমাদের শুভচিন্তক মানুষদের ওপর তারা আঘাত নামিয়ে আনে। আমরা জানি অতীতে বারবার ভারতবর্ষে কথা ঘটেছে, আধুনিক ডেমোক্রেসিতে বা আধুনিক গণতন্ত্রেও কথা বারবার ঘটেছে। কিন্তু সত্যি কি ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর পরিসংখ্যানগত অর্থে পৃথিবীর অন্যতম বৃহৎ গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ। কিন্তু সত্যি কি তাই? বৃহৎ গণতন্ত্র যদি হতোই, তাহলে শেষ আমরা দেখলাম গৌরী লঙ্কেশের মতো একজন মানুষকে ঝাঁঝরা করে দেওয়া হলো বুলেটের গুলিতে, কালবুর্গিকে ঝাঁঝরা করে দেওয়া হলো, একদিন সফদার হাশমিকে মেরে দেওয়া হয়েছিল। জমানা ভালোর না মন্দের, আমার না তোমার, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে একজন মানুষ তিনি আপোষহীনভাবে যখন মানুষের কথাই বলতে চান নিজে মানুষ হয়ে, তখন যখন রাষ্ট্রশক্তি তাকে হত্যা করে, তখন সেই রাষ্ট্র সত্যি গণতন্ত্রের কাজ করে? আমাদের আরও একটা কথা মনে রাখতে হবে, যে বা পৃথিবীর যে কোনো দেশের যে অর্থাৎ কলকারখানা ভিত্তিক যে ক্ষমতাবান শ্রেণী ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এবং তাদের অঙ্গুলি হেলনে চালিত যে রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ গণতান্ত্রিক দলগুলোর কথা বলছি না, সেভাবে
গণতন্ত্রকে যারা রক্ষা করেন না কিন্তু মুখে গণতন্ত্রের কথা, এই ধরনের ধর্মীয় শক্তিগুলো বারবার আমরা দেখেছি কি একটা আইএসএ অর্থাৎ আইডিয়ালিস্টিক স্টেট অ্যাপারেটাস ব্যবহার করেন, অর্থাৎ একটা নজরদারির বন্দোবস্ত করেন। এই নজরদারির আওতা থেকে আপনিও বাইরে নন, আমিও বাইরে নই। বহু বছর আগে জেরেমি বেনথাম, ইনিও 19 শতকের এক মহান পণ্ডিত। কেন বলছি তার কারণ প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু আমার একটি যোগসূত্র রয়েছে। ঠিক 21 শতকে দ্বিতীয় দশক শেষ হয়ে গেল, এই সময় এসে আমরা দাঁড়িয়ে দেখছি যে একটা অদ্ভুত ঘটনা, বা শূন্য দশক শেষ হয়ে প্রথম দশক শেষ হয়ে গেল, হয়ে আমরা দ্বিতীয় দশকের শুরুতে দাঁড়ালাম, এটাও বলা যেতে পারে। সেখানে আমরা অদ্ভুত জিনিস দেখতে পাই যে জেরেমি বেনথাম এমন একটা জেলখানার নকশা বানিয়েছিলেন যে সেই জেলখানায় প্রত্যেকটা কুঠুরিতে একজন করে কয়েদি থাকবে, কিন্তু কয়েদিরা কেউ কাউকে দেখতে পাবে না, এমনকি রাষ্ট্র কর্তৃপক্ষকেও তারা দেখতে পাবে না, কিন্তু তাদেরকে একটা ওয়াচ টাওয়ার থেকে প্রত্যেকটা কয়েদির ঘরকেই নিরীক্ষণ করা হবে এবং প্রত্যেকেই নজরদারির আওতায় থাকবে। ঠিক এই ঘটনাটাই কি আমরা দেখতে পাই না? যে কোনো জায়গায়, যে কোনো শপিং মল থেকে শুরু করে যে কোনো বড় জায়গায়, অফিসে দেখবেন চারদিকে ক্যামেরা লাগানো থাকে এবং একটি বিশেষ জায়গা থেকে আপনাকে আমাকে দৃষ্টি রাখা হয়, অর্থাৎ আপনি সবসময় নজরদারির আওতায় আছেন। লেখাও হয় আপনি নজরদারির আওতায় আছেন। ফলে এই নজরদারি কিন্তু চলছে এবং এই নজরদারি আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে। দেবেশ রায় বলেছিলেন, প্রয়াত বিখ্যাত সাহিত্যিক দেবেশ রায়, বিখ্যাত তাত্ত্বিকও বটে, বলেছিলেন যে নজরদারি আমাদের ওপর চলছেই, কিন্তু আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে। তো এই আপাতত শান্তি কল্যাণ আমরা যদি চাই, তাহলে আমরা এই বিরুদ্ধে আমাদের মসিকে রঞ্জিত করব না। কারণ আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র, একজন লেখকের হাতে, একজন মানুষের হাতে, একজন দায়িত্ববান নাগরিকের হাতে একটাই অস্ত্র আছে, তা হচ্ছে কিভাবে আমরা ঠেকাবো, লড়াইটাকে নিয়ে যাব একটা গভীরতর স্তরে। ফলে ধর্ম আমাদের কাছে মোহ হিসেবে বারবার উঠে আসছে। আমরা শক্তিকে ধর্মের অজুহাত হিসেবে ব্যবহার করছি। রাষ্ট্র ধর্মের অনুশাসনে চলছে। রাষ্ট্র যদি ধর্মের অনুশাসনে চলে, সে রাষ্ট্র কিছুদিন পরেই একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপান্তরিত হয়। সেখানে উগ্র জাতীয়তাবাদের জন্ম হয়। সেই উগ্র জাতীয়তাবাদ আপনাকে আমাকে কাউকেই কথা বলতে দেয় না। পার্থ চট্টোপাধ্যায় প্রখ্যাত রাষ্ট্রনীতিবিদ এবং ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিকও বটে। তিনি দেখিয়েছিলেন, অদ্ভুত কথা, একটা সুন্দর কথা বলেছিলেন। রবীন্দ্রনাথের কথার সঙ্গে অদ্ভুতভাবে তা মিলে যায়। পার্থ চ্যাটার্জি আমাদের সময়কারী একজন অত্যন্ত বড় চিন্তাবিদদের একজন। তিনি দারুণ সুন্দর কথা বলেছিলেন যে ভারতবর্ষ যদি ইউরোপীয় ওপর থেকে চাপিয়ে দেওয়া ধর্ম বা রাষ্ট্রকে সত্যিই মেনে নিত, তাহলে কি শক, হুন, পাঠান, মোগল এক দেহে লীন হয়ে যেতে পারত না। এবং ভারতের যে সনাতন ধর্ম, হিন্দু সংস্কৃতি, তা কিন্তু বিলুপ্ত হয়ে যেত। হিন্দু সংস্কৃতি বিলুপ্ত হবে না, কেন হবে? যার ভিতরে গণতন্ত্র হয়, যে সংস্কৃতি, আমি ধর্মের কথা বলছি না, সংস্কৃতির কথা বলছি, সনাতন সংস্কৃতি, সেই সংস্কৃতি গণতন্ত্রের মূল কথা কি? আজকের সোশিওলজিস্টরা বলেন, হিস্টোরিয়ানরা বলেন যে কোনো গণতন্ত্রের মূল বিষয়টা হলো ভেন্টিলেশন অফ ডেমোক্রেসি। কথা বলতে দাও, আমাকে কথা বলতে দাও, তোমাকে কথা বলতে দাও, আমরা সবাই কথা বলি,
আমার তো ভালো লাগছে যে আজকে আপনাদের সঙ্গে এভাবে দূরে বসে কথা বলছি, কিন্তু কাছেই মনে হচ্ছে এক অর্থে। কিন্তু যদি এটা একদম আপনাদের সামনে গিয়ে কথাগুলো বলতে পারতাম, একসাথে বসে কথা বলতে পারতাম, আমাদের যদি এরকম ধরনের দূরত্ব তৈরি না হতো, সভা সমিতিগুলো হতে পারত, একদিন নিশ্চয়ই সুস্থ পৃথিবী আসবে খুব তাড়াতাড়ি, সেদিন নিশ্চয়ই আমরা আমাদের সঙ্গে কথা বলতে পারবো। তা না হলে এটা কোনো মানেই থাকে না। এবং এই কথাটা কিন্তু পার্থ চ্যাটার্জি অসাধারণভাবে বলেছেন বেশ কয়েক বছর আগে, যে ভারতবর্ষে যদি সত্যি গণতন্ত্র না থাকতো, সেই গণতন্ত্র আমাদের মনের ভিতরের গণতন্ত্র, চেতনার অভ্যন্তরের গণতন্ত্র, এবং চেতনার অভ্যন্তরের সংস্কৃতিকে বোঝা। তাই যখন আমরা বিপদে পড়ি, আমাদের নিজেদের ভেতরেই এক ধরনের, তার জন্য আমাদের জোর করে মিলিট্যান্ট হতে হবে না, জোর করে জেহাদ ঘোষণা করতে হবে না অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্কৃতির বিরুদ্ধে। কেন করব আমরা? দ্বিতীয়ত, ভারতবর্ষে যে ইসলামকে আমরা বলেছি, সেই ইসলাম তো প্রায় 1000 বছর হয়ে গেল ভারতবর্ষে। পাশাপাশি খুশবন্ত সিংয়ের মতো লেখকও, তিনি তো কমিউনিস্ট নন সে অর্থে, তার মতো লেখকও কিন্তু লিখেছিলেন শিখ হিস্ট্রি লিখতে গিয়ে যে দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান প্রায় 1000 বছরের কাছাকাছি বাস করছে, তাদের মধ্যে তো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে তো এমনিই ঝগড়া হয়। এক হিন্দু সংস্কৃতির মধ্যেই যে ধর্মগুলো, অর্থাৎ যে সম্প্রদায়গুলো আছে, তাদের মধ্যেই কত মারপিট আছে। শাক্ত, বৌদ্ধ, হিন্দু, অমুক তুসু তমুক তুসু, হাজার হাজার সব আছে। তো তাতে কি ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব নষ্ট হয়েছে? হয়নি তো। খ্রিস্টানদের সঙ্গেও তো আমাদের বন্ধুত্ব, প্রীতি ছিল, ভালোবাসা ছিল। খ্রিস্টান উচ্চ চিন্তার যারা বাঙালি বা ভারতীয়রা, তার কারণ যেহেতু ওরা প্রভুর জাত ছিল, আমরা সরাসরি ওদের দেখতে পেলাম, এবং ওদের চামড়ার সাথে আমাদের চামড়া খানিকটা আলাদা ছিল, সাদা চামড়ার প্রতি আমাদের একটা দেখলেই ফলে কি হয়, দেশে কালো মেয়ের বিয়ে হয় না, কিন্তু আমরা সকলেই কালো। আমরা বিয়ের সময় ভুলে যাই যে সাহেবের চোখে তুমিও যে ফর্সা, আমিও সেই ফর্সাই, অর্থাৎ তুমিও যেরকম কালো, আমিও সেরকমই কালো। আমার দেশের মেয়েদের বিয়ে হয় না, সে কালো, কিন্তু সে মেয়েটার অনেক গুণ আছে, অনেক ভালো ভালো দিক আছে তার, সেগুলোর দিকে আমরা আর তাকাই না। অর্থাৎ আমাদের ভিতরে কোথাও একটা চামড়া প্রীতি থেকে গেছে, যে 200 বছর ধরে আমাদের চামড়ায় ঢাকঢোল বানানো হলো, হ্যাঁ, জুতো বানানো হলো, গরুর মানুষের চামড়ার জুতো বানানো হলো, সেই জাতটা বুঝতেই পারলো না যে তার মেয়েটা কালো হলে তার বাবা বড় দুঃখ পান, মা বড় দুঃখ পান, কী করে মেয়ের বিয়ে হবে। আজও ভারতবর্ষের এই অবস্থা। আমি নানা রকমের সমস্ত এই ধরনের পরিসংখ্যানগুলো নিয়ে আমি পড়াশোনা করার চেষ্টা করি, তাতে দেখেছি নিরন্তর ঘটেছে। এবং শুধু তাই নয়, নারীকে বারবার পণ্য হিসেবে দেখানো হয়েছে। ধর্ম যদি যথার্থভাবে মানুষের দ্বারা আচরিত একটি শান্ত, একটি সমাহিত সৌন্দর্যের প্রতীক হয়, তাহলে সেই ধর্ম অবশ্যই আচরণীয়। সেই ধর্ম হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন, এটা কোনো বিষয়ই নয়। তাই তো সনাতন ভারতীয়রা বা সনাতন ভারতবর্ষের মানুষ বারবার সেই ধর্মের দিকে ফিরতে চেয়েছে, কিন্তু কিছু মানুষ বারবার এই ধর্মকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদেরকে নিমজ্জিত করেছে একটা সাংঘাতিক অসহ্য খারাপ অবস্থায়। যে গত শতকের শুরুর দিকে, যখন 19বিংশ শতাব্দী শেষ হলো, বিংশ শতাব্দীর শুরুর দিকে অদ্ভুত একটা ঘটনা ঘটল। কি হলো না, বিংশ শতাব্দীতে শুরুতে 4টে বই লেখা হয়েছিল। একটি বইয়ের নাম ছিল হবসবমের লেখা, বইটির নাম ছিল হচ্ছে অদ্ভুত, ফিন্যান্স ক্যাপিটাল, 1902 সালে। 1908 সালে রোজা লুক্সেমবার্গ
পোলিশ সলিডারিটি নেত্রী, তিনি আরেকটি বই লিখলেন। এই হবসন কিন্তু ছিলেন একজন ইংল্যান্ডের অসাধারণ একজন বড় অর্থনীতিবিদ, সমাজচিন্তক, ইতিহাস চিন্তক। তিনি এই বইটি লিখলেন। তিনি কোনোভাবেই কমিউনিস্ট ছিলেন না। আবার রোজা লুক্সেমবার্গ আরেক ধরনের লেখা লিখলেন, তিনি অনেকটাই কমিউনিস্ট। আরেকজন হচ্ছেন হিল, মন্ত্রিসভার আরেকজন অর্থনীতিবিদ এবং ঐতিহাসিক। তিনিও এই বিত্ত পুঁজির সংকট নিয়ে বই লিখলেন। আর ঠিক তারপরে আরেকজন 1913 অথবা 16 সালে একটি বই লিখলেন। সেই বইটির নাম হলো কি? তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। তিনি একদম কট্টর কমিউনিস্ট। তিনিও এই একটি বই লিখলেন, তার নাম হলো ইম্পিরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। অর্থাৎ প্রত্যেকেই, এবং লেনিন সেখানে বললেন, হবসন থেকে তার শুরু, যে বুর্জোয়ারা এখন নিজেদের রক্তে নিজেরা হোলি খেলবে, তার কারণ পৃথিবীর সমস্ত বাজার তাদের হস্তগত হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এখন একটাই মাত্র রাস্তা, সেই রাস্তাটা হলো নিজেদের মার্কেটে নিজেদের ঢুকে পড়তে হবে। নিজেদের মার্কেট অর্থাৎ ইউরোপীয় নেশনের মার্কেটগুলোকে ইউরোপীয় তারা দখল করবে। আর তার থেকেই কিন্তু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ। বাইরের ঘটনাগুলো শুধুমাত্র একটা ইন্ধন মাত্র। কোনো একটা ঘটার আগে একটা, আপনার বাড়িতে খড়ের গাদা রয়েছে, জ্বালানি সমস্ত কিছু প্রস্তুত, হঠাৎ একটা ফুলকি উড়ে এসে পড়ল আর দাউ দাউ করে জ্বলে উঠল। পৃথিবীর ইতিহাস এভাবেই বারবার পরিবর্তিত হয়েছে এবং আমরা দেখলাম এই ঘটনা ঘটতে শুরু করলো। ঠিক আবার একই ধরনের কথা আমরা বলি যে এই কাজগুলো যখন হয় তখন ধর্মকে, একটা অদ্ভুত ধর্মকে, কখনো জাতিকে একটা বিশেষ শক্তির আধার হিসেবে দেখা বা কল্পনা করার কথা হয়, এবং সেই আধার বা শক্তির আন্ডারে তারা সাধারণ মানুষকে ক্রমশ নিজেদের পক্ষে টানার চেষ্টা করেন, যা নাজি জার্মানিতে এবং অবশ্যই ইতালিতে, ফ্যাসিস্ট ইতালিতে ঘটেছিল। শুধু এটাই নয়, এর সঙ্গে আরও একটা ঘটনা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে আমি এই কথাগুলো কেন বলছি। এই ধর্মমোহ কিভাবে একজন ব্যক্তি মানুষের, ধরুন একজন মানুষ ছিলেন, একটু অন্যরকমের একটা খুব মজার গল্প, কিন্তু আসলে তা ইতিহাস, গভীর ইতিহাস। সেটা হচ্ছে, ধরুন ভূমধ্যসাগরকে কেন্দ্র করে একসময় বিশাল বিশাল বাণিজ্য জাহাজ এবং বাণিজ্য তরীগুলোর বিপুল লড়াই হয়েছিল, এবং সেই বিপুল লড়াইগুলোর মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে মানুষ বারবার মার খাচ্ছে। অপেক্ষাকৃত কম শক্তিমান বণিকরা বেশি শক্তিমান বণিকদের হাতে মার খাচ্ছে। সেখানে ধর্ম জয়যুক্ত হচ্ছে, কখনো ইসলাম, কখনো জুডা, কখনো খ্রিস্টান। কিন্তু হেনরি পিডেনের মতন চিন্তাবিদ, বিখ্যাত ঐতিহাসিক, পরবর্তীকালে পেরি অ্যান্ডারসনের মতন ঐতিহাসিক, কিংবা মরিস ডব বা পল সুইজির মতন ঐতিহাসিকরা, মার্ক্সবাদী ঐতিহাসিকরাও নানা বিতর্কে মেতে উঠেছিলেন। তারা প্রায় 50-এর দশকে প্রায় প্রত্যেকেই এই ধরনের বিতর্কগুলোর মধ্যে গেছিলেন। হ্যান্স ব্যারন ক্রিস্টেলারের মতো পণ্ডিতেরাও এখানে যোগ দিয়েছিলেন, এবং সেখানে আমরা দেখতে পাই তারা প্রত্যেকেই বলছেন যে এই রেনেসাঁসের ঠিক পরবর্তী সময় এবং রেনেসাঁসের চলাকালীন যে সময়গুলোতে একের পর এক ধর্মযুদ্ধ হয়েছিল, ধর্মযুদ্ধগুলোর পিছনে ছিল অর্থনৈতিক প্রাধান্য এবং সাম্রাজ্যের প্রাধান্য পাওয়ার বিষয়গুলো, অর্থাৎ ধর্ম দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করার একটা প্রচেষ্টা মাত্র। এবং এই সময় আমরা দেখি ইতালি, যেহেতু সেই সময় রোম ছিল চূড়ান্ত একটা সমৃদ্ধ দেশ, সর্ব অর্থে
তার চিন্তা, তার ভাবনা, তার প্রচেষ্টা সমস্ত কিছুই খুব উন্নত স্তরের ছিল। তারা ভেবেছিল আরে বাবা দারুণ ব্যাপার তো। তখন তারা কি করলেন? তারা একটা দারুণ কাজ করলেন। সেটা হচ্ছে এই সময় আজকে যে সমাজটা আপনারা দেখছেন, বারবার দেখা যায় এই বিজোড় সংখ্যাগুলো, যে 15th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি শেষ থেকে 21st সেঞ্চুরি, দেখবেন অদ্ভুত একটা রোল করে। হিস্ট্রি রিপিটস, সব সময় নয়, অর্থাৎ কার্বন কপি অর্থে নয়, কিন্তু হিস্ট্রি রিপিট করে এবং সেটা চক্রাকার পরিবর্তনতে। এটা লিনিয়ার নয়, স্ট্রেট হিস্ট্রি নয়, সরল রেখা বলে ইতিহাসে কিছু হয় না, বরং এটা বারবার বারবার রিপিট করে। সেখানে আমরা কি দেখতে পাই? দেখতে পাই সাভোনারোলা বলে একজন সন্ন্যাসী উঠে এলেন, অনেকটা আমাদের বিবেকানন্দের মতন, কিন্তু বিবেকানন্দ অনেক বেশি মুক্ত চিন্তার মানুষ। সামান্য সামান্য কিছু তো সব বড় চিন্তকের মধ্যেই তার যুগের একটা সীমাবদ্ধতা থাকে, খানিকটা হলেও আমাদের কারোরই, আমরা কেউই তার থেকে বাইরে নই, পরবর্তী যুগ সেটা বলবে। কিন্তু সাভোনারোলার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তিনি দেখলেন যে অসাধারণ সমস্ত নগ্ন চিত্র আঁকা হচ্ছে, দারুণ দারুণ অর্গি বলে এক ধরনের প্রথা তখন চলতো, প্রাচীন রোম থেকে এসেছিল, অর্থাৎ পুরুষ এবং নারীরা অবাধ যৌনতা এবং মদ্যপান করছে, নানাভাবে তারা তাদের নিজেদের জীবনকে দেখছে, নানা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে ওই 15th শতাব্দীতে। এবং এই সময় সবচেয়ে বড় লোক ছিলেন যারা, এবং কোটি কোটি টাকা যারা ঢেলেছিলেন রেনেসাঁস হওয়ার পিছনে, সেই বুর্জোয়া পরিবারটির নাম ছিল বাণিজ্যিক পরিবার মেদিচি। মেদিচি কেউ বলেন, মেদিচি কেউ বলেন। এই মেদিচি পরিবারের অন্যতম প্রধান যিনি এবং তার অন্যান্য বন্ধুরা এবং সেই সময়ের যারা অর্থবান মানুষরা ইতালীয় রেনেসাঁসকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। এই সময় সাভোনারোলা হঠাৎ উঠে এলেন, একজন তরুণ সন্ন্যাসী এবং প্রচণ্ড পাওয়ারফুল, এবং তিনি মানুষকে বোঝালেন যে এই সমস্ত নগ্ন ছবিগুলো পুড়িয়ে ফেলো, এগুলো ইতিহাসের আবর্জনা, জঞ্জাল, মানুষকে নৈতিক হতে হবে, নৈতিকতা ছাড়া মানুষের মুক্তি নেই, ইত্যাদি ইত্যাদি নানা কথা। অর্থাৎ শিল্পের যে স্বাভাবিক ক্রম মুক্তি, শিল্প যে আসলে মানুষের ভিতরের কথা বলে, গভীরতার কথা বলে, মানব চৈতন্যের ভিতরের নগ্নতার কথা বলে, সেগুলো এই রেনেসাঁসের রোম্যান্টিক চিন্তকরা দেখাচ্ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল সাভোনারোলা ভয়ঙ্করভাবে তার কিছু সাকরেদদের নিয়ে এবং নানা জায়গা থেকে সাধারণ জনতা, যারা সে অর্থে তৎকালীন যুগে সে অর্থে শিক্ষিত নয়, অথবা যাদের মানসিকতা তথাকথিত পুরনো নীতি ধর্মের আওতার মধ্যে নিবদ্ধ ছিল, তার বাইরে যারা যেতে পারেন না, এরকম মানুষ প্রচণ্ডভাবে ক্ষেপে উঠলেন এবং সাভোনারোলার সঙ্গে গিয়ে শেষ পর্যন্ত মেদিচিকে বিতাড়িত করলেন দেশ থেকে। এবং মেদিচির সঙ্গে অন্যান্য তার বন্ধুরা, অভিজাতরাও, মানে রাজার পরেই মেদিচির স্থান ছিল, ফলে তারা পালিয়ে গেলেন বাইরের শহরে, অন্য শহরে। কিন্তু 10 বছর যেতে না যেতেই মানুষ হাঁপিয়ে উঠল। কেন হাঁপিয়ে উঠল বলুন তো? এই যে নৈতিকতা চাপিয়ে দেওয়া, ধর্মের মোহকে চাপিয়ে দেওয়া, ধর্মের নামে সমস্ত রাষ্ট্রীয় অনুশাসন নামিয়ে আনা সাধারণ মানুষের উপর। একদিন দেখা গেল এই জনতাই, যে জনতা সাপোর্ট করেছিল সাভোনারোলাকে, তাড়িয়ে দিয়েছিল অসাধারণ শিল্পপ্রেমী, চিন্তাবিদ, ঐতিহাসিক, দার্শনিকদেরকে দেশ থেকে, বিজ্ঞানীদেরকে দেশ থেকে, সেই মানুষেরাই সাভোনারোলাকে শুধু উৎখাতই করলো না, তাকে মেরে টেঙে টানিয়ে দেওয়া হলো চৌরাস্তার মোড়ে। কেন? তার কারণ মানুষ কখনোই একটানা ভালো অথবা একটানা খারাপ থাকতে পারে না। 19 শতকে রবীন্দ্রনাথ একই কথা বলছেন, তার আত্মশক্তি নামক যে বিখ্যাত লেখা, খানিকটা আত্মজীবনীমূলক বটে, সেখানে তিনি বলছেন যে কখনোই কোনো শাসন একটানা ভালো হলেও মানুষ নিতে পারে না, একটানা খারাপ হলেও মানুষ নিতে পারে না। মানুষ কখনোই কোনো কিছুতেই তুষ্ট নয়। তুষ্ট নয় বলেই তো সে মানুষ, তার মধ্যে বৈচিত্র্য আছে বলেই তো সে মানুষ। জোর করে নৈতিকতাকে চাপিয়ে দেওয়া যায় না। রাষ্ট্র যদি নৈতিকতা হাতে তুলে নেয়, কিংবা কোনো গোষ্ঠী যদি আমাকে নৈতিক হতে হবে বলে ফতোয়া জারি করে, সেই দিনই তার নৈতিকতা থাকে না, তা রাষ্ট্রের পীড়ন হয়ে দাঁড়ায়। অর্থাৎ তৃণমূল স্তর থেকে, একদম মাটির স্তর থেকে উঠে আসতে হবে
আমাদের ভাবনা চিন্তার প্রসারিত ভাবনা চিন্তার জগৎটাকে। আমি প্রায় আমার ভাবনা গুটিয়ে এনেছি। আমি এই কারণেই বলবো যে রবীন্দ্রনাথ একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে রবীন্দ্রনাথ বারবার মনে করতেন যে এই সভ্যতা হলো কলের সভ্যতা, যন্ত্র সভ্যতা। যন্ত্র সভ্যতা কী করে? মানুষকে সীমায়িত পরিসরে আবদ্ধ করে, মানুষের স্বাভাবিক এগিয়ে যাওয়াকে, মানুষের স্বাভাবিক অগ্রগমনকে সে অস্বীকার করার ফলে কি হয়? একটা অর্থে সে মানুষকে সীমায়িত করে ফেলে। কি করে সীমায়িত করে? প্রথম আমাদের মনে হয়েছিল যে সামন্ততন্ত্র থেকে যখন আমরা মুক্ত হলাম, কৃষি জীবন থেকে যখন আমরা মুক্ত হলাম, আমরা বোধহয় খুব ভালো ছিলাম, কিন্তু তা তো নয়। আপনাকে স্পেশালাইজেশনের মধ্যে ফেলে দেওয়া হলো। যে ইতিহাস চর্চা করবে সে বিজ্ঞান চর্চা করবে না, যে বিজ্ঞান চর্চা করবে সে গণিত চর্চা করবে না, যে গণিত চর্চা করবে সে জীববিদ্যা চর্চা করবে না। অর্থাৎ যে সাহিত্য চর্চা করবে সে অন্য সাহিত্য চর্চা করবে না, যে বাংলা সাহিত্য চর্চা করবে সে ইংরেজি সাহিত্য পড়বে না, যে ইংরেজি সাহিত্য পড়বে সে বাংলা সাহিত্য চর্চা করবে না, দর্শন ইতিহাসের চর্চা করবে না। সবই ফোকটে পেয়ে গেলাম, হয়ে গেল, লিখে ফেললাম, ক্লাসে গেলাম, সব লিখে দিলাম, পুরো যা ছিল পুরো উগড়ে মুখস্থ করে লিখে চলে এলাম। প্রচুর নাম্বার দেওয়া হলো, হেভি নাম্বার। আমাদের সময় 50 পাওয়া ছিল, মানে ধরুন 90-এর দশকে আমরা যারা পাশ করেছি MA, তখন 50 পাওয়াই ছিল অত্যন্ত ভালো ছাত্রের একটা নমুনা, আর 55 পেলে তো কথাই নেই। আর এখন যে কোনো তৃতীয় শ্রেণীর ছাত্র MA পাস করে যখন 60% নাম্বার নিয়ে MA পাস করে, তারপরে তো ছেড়ে দিন। আমি সে তর্কে বিতর্কে যাচ্ছি না, আমি কারুর সমালোচনা করছি না, কিন্তু আমি সমালোচনা করছি সার্বিক প্রবণতাটার সমালোচনা করছি। এবং এই ঘটনাগুলো বারবার আমাদের দেশে ঘটেছে। যে লেখাপড়া যে জানবে তাকে একটু চেপে দাও, তাকে বলতে দিও না, তাকে ভাবতে দিও না, তরুণ ছেলে মেয়েদের ভাবতে দিও না, হীনমন্যতা বোধ করাটাকে শেখাও। এই জিনিসগুলো থেকেই কি হয়, আমরা ক্রমশ আটকে পড়ি ধর্মের কুক্ষিগত একটা অবস্থানে। এবং আমরা অদ্ভুত একটা জিনিস দেখি যে এই কলেজ সভ্যতাকে রবীন্দ্রনাথ যে কারণে বারবার রেফিউট করেছিলেন, এবং আমরা দেখতে পাই যে কলেজ সভ্যতা শেষ পর্যন্ত এই স্পেশালাইজেশনের জন্ম দিল। এরপরে আমি শুধু একটা কথা বলবো, রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে, আমি দুটি কথা দিয়ে জিনিসটা শেষ করব। যে ধরুন বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি আমরা শুনেছি, সবাই জানি, বহু পঠিত, বহু কথিত। আমি এত বিষয়গুলোর মধ্যে কুটকচালিতে ঢুকবো না। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশের বেশিরভাগ মানুষই ছিলেন তথাকথিত অর্থে সনাতন হিন্দু সংস্কৃতিভুক্ত মানুষ। একদিন আরব ইম্পিরিয়ালিজম বা আরব সাম্রাজ্যবাদের দ্বারা তারা পরাভূত হলেন। কেউ ভালোবেসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন, কেউ ভয় পেয়ে ইসলাম গ্রহণ করলেন, আবার কেউ বা রাষ্ট্রীয় বদান্যতা পাওয়ার জন্য উচ্চ বংশজাত যে তথাকথিত বর্ণ হিন্দুরা, তারা ইসলাম অনেকেই গ্রহণ করলেন। তারপরে তো বহু বছর কেটে গেছে, তোমরা হিন্দুরা তো তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, আর তো কোনো দিন তাদের ডাকনি। কিন্তু যখনই, মানে ইনশাআল্লাহ আমি তার নাম করে বলছি যে তাদের ডাকনি, কিন্তু তারপর যখন হঠাৎ দেখা গেল তোমার রাষ্ট্রীয় ক্ষেত্রে তুমি চাপে পড়লে, তোমার যখন নানা রকম হলো, তখন দেখা গেল তুমি শুদ্ধি আন্দোলন করছো। 19বিংশ শতাব্দীতেও হয়েছিল, আবার এখন এই সময়ও চলছে। তা তুমি ঘর ওয়াপসি আন্দোলন করে কি করছো? তুমি ঘরে লোকদেরকে ডেকে আনছো। আমি কোনো ব্যক্তিগত দলের কথা বলছি না। তো তারা আসবে কেন? তুমি তো লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলে, তোমার ভাই ছিল তো সে। নস্কর, সর্দার, মণ্ডল, হ্যাঁ, কিংবা উচ্চ বংশজাত চাটুর্যে, মুখুজ্জে, বাগচি, লাহিড়ি, দাশগুপ্ত, সেনগুপ্ত অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তেওয়ারি, পাণ্ডে অনেকেই করেছিলেন। স্বয়ং তানসেনই তো ছিলেন রামতনু পাণ্ডে। হ্যাঁ, তো তিনি তো সেনী ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন। অত বড় একজন ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, পরবর্তী সময়ে তিনি হলেন একজন অত বড় একজন মানে ইসলামীয় সভ্যতার এক অসাধারণ প্রতীক। তো তাদের তো তখন তুমি তাড়িয়ে দিয়েছিলে। এখন তুমি ঘরে এনে বাবারে মারে করে ঘরে ডাকছো কেন? আর তারা আসবে কেন? সে তো 500 বছর ধরে অভ্যেস করেছে, সে তার ইসলামকে ভালোবেসেছে, অভ্যেস করেছে, তার মধ্যে দিয়ে সে তার মুক্তিকে খুঁজছে। তুমি আবার হঠাৎ এখন
তোমার পূর্ব পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছ মানে কে? তুমি কে? তোমাকে কে দায়িত্ব দিয়েছে পূর্ব পাপের প্রায়শ্চিত্ত করা অথবা না করা? তুমি পাপ করেছো কি ঠিক করেছো তুমিও জানো না, ও জানে না। বাবরি মসজিদ হিন্দু জন্মভূমির ক্ষেত্রেও তাই, আমার রাম জন্মভূমির ক্ষেত্রেও তাই মনে হয় যে কবে রাম রাজত্ব কোথায় করেছিলেন সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। তোমার হিন্দু পুরাণ যদি মনে করে, ঠিক আছে, তুমি ভালোবাসো, তুমি যে কোনো একটা ধর্ম করছো, সম্প্রদায় করছো। আমি ধর্মের লোক নই, আমি সম্প্রদায়ের লোক নই, আমি সম্পূর্ণভাবেই একজন সনাতন সংস্কৃতির মানুষ। তো আমার কাছে বক্তব্যটা হচ্ছে যে তুমি সেখানে কেউ বাবরি রাম জন্মভূমি বানানো কবে নাকি ছিল, এবং সেখানে নাকি আবার কি নৃতাত্ত্বিক খনন কার্যও নাকি চালানো হলো, কারা চালালো, কিভাবে চালালো, আমরা কিছুই কিন্তু জানি না। কিন্তু যেটা হলো সেটা হলো যে ওখানে জোর করে তুমি তোমার সংখ্যাধিক্যের জোরে ওখানে মসজিদ তুলে দিলে, তো দাও, সেও নিলে। এবার কিন্তু মুসলিম ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, তারা কিন্তু এবার আর কিচ্ছু বলেনি, তারা ওর মেনে নিয়েছে, যাও করো। তার কারণ তারা আজকে হিন্দু সংস্কৃতির, অর্থাৎ সনাতন সংস্কৃতির, সিন্ধু নদীর তীর, যা হিন্দু নদীর তীরের সংস্কৃতিকে তারা বুঝতে পেরেছেন। তারা বলছেন এই ধরনের আন্দোলনগুলোর ভেতরে আমরা মাথা গলাবই না, যা তোদের ওয়াকফ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তোরা সব বানা। কিন্তু ওটা তো নয়, কবে কি ছিল সেটা নিয়ে তো কিছু করার নেই, আপনি কি করবেন? আর আপনি কি ইতিহাস পড়েছেন? আপনি, অর্থাৎ আমার ভাইদের, অনেক ভাইয়ের কাছে প্রশ্ন, ব্যক্তি ভাইয়ের কাছে নয়, সামগ্রিক ভাইয়ের কাছে, ভারতবর্ষ তো কোনোদিনই চর্চা করেনি। তো হঠাৎ, হ্যাঁ নিশ্চয়ই ভারতীয়রা ইতিহাস চর্চা করেছেন। কারা করেছেন? মধ্যযুগে যাদের আপনারা বর্বর বললেন, সেই আরব সাম্রাজ্যবাদ, সেই ইরান তুরান থেকে আসা ইসলামী স্কলাররা, অসাধারণ চিন্তাবিদরা ভারতবর্ষে ইতিহাস চর্চা করেছেন। সেই ইতিহাসকে আপনারা ভুলিয়ে দিয়েছেন। আপনারা বলেন না, আপনারা বলেন পানিনির আপনারা বলেন কলহনের রাজতরঙ্গিনী আর বিলহনের আরেকটি লেখা, এই কাশ্মীরের মানে কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের রাজতন্ত্রের একটা ঘটনাকে আপনারা বলেন ইতিহাস চর্চা, আর তথাকথিত অর্থে পুরাণ টুরাণ ইত্যাদি চর্চাকে আপনার ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত করেন। ঠিক আছে, করুন, আপত্তি নেই। কিন্তু তারপরে এক বিশাল সময় পুরোটা আপনারা ব্ল্যাঙ্ক বলে চালিয়ে দিলেন ইংরেজ সাহেবদের কথা মেনে। এত বড় বড় সমস্ত চিন্তাবিদরা জন্মেছেন, আবুল ফজল, ফৈজি, কে নয়, বাদাউনি, পরস্পর বিরোধী অসাধারণ সমস্ত বক্তব্য রয়েছে। কেউ সাম্প্রদায়িকতার কথা বলছেন, তো কেউ সঙ্গে সঙ্গেই সাম্প্রদায়িকতাকে নস্যাৎ করে দিয়ে অন্য ধরনের ভাবনার কথা বলছেন। তো আপনারা বললেন না ভারতবর্ষে নাকি ইতিহাস চর্চাই হয়নি, এবং সেটাকে কুক্ষিগত করে রেখেছিল নাকি ইসলামীয় সংস্কৃতি। তো হিন্দুরাও তো, মানে আপনাদের তথাকথিত হিন্দু আর্য সংস্কৃতিও তো ব্রাহ্মণরা সব আত্মসাৎ করে রেখেছিল, তারপর বদ্যিরা এবং কায়স্থরা আমাদের বাংলায়, যাকে সুমিত সরকার তার স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গলে বলছেন যে দ্য ভদ্রলোকস অফ বেঙ্গল। তাই তো হয়েছে। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের দিকে যদি আপনারা তাকান, গোড়া কে ছিল? একজন আইরিশম্যানের পুত্র ছিলেন, কিন্তু সিপাহী বিদ্রোহ বা ওই ধরনের কোনো বড় বিদ্রোহ বা কোনো কিছুর সময় সেই মানুষটি হারিয়ে যান। খুব ভালো কথা। তারপরে তিনি এক ব্রাহ্মণ পরিবারে, উচ্চ ব্রাহ্মণ পরিবারে তিনি পালিত হন, কিন্তু তার চেহারা ছিল একদম আইরিশম্যানদের মতো অপূর্ব সৌন্দর্যের অধিকারী, ওরকম সাহেবরা যেরকম হয় দেখতে। কিন্তু তিনি তো ধুতি পরতেন এবং ধুতি পাঞ্জাবি পরতেন, তিনি এই সমাজে মিশেছেন, তিনি তো জানেন না, তিনি তো ব্রাহ্মণ সন্তান হিসেবেই বড় হয়েছেন। কারোর গায়ে তো জন্মের সময় লেখা থাকে না তুমি খ্রিস্টান, তুমি হিন্দু না, তুমি ব্রাহ্মণ, তুমি সাহেব না, তুমি ভারতীয়। ফলে তিনি বড় হয়েছেন। কিছুদিন পরে আমরা দেখলাম অদ্ভুত ঘটনা। ধীরে 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 একদিন আবিষ্কার করলেন, তার আত্ম আবিষ্কার করলেন। তিনি বুঝলেন, যেদিন তিনি জানলেন যে তিনি তখন হিন্দু নেতৃত্ব হিসেবে ব্রাহ্মদের বিরুদ্ধে বা অন্যান্য সম্প্রদায়গুলোর বিরুদ্ধে তিনি তখন প্রবল হিন্দুত্বের মহিমা তিনি তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু একদিন দেখা গেল যে তিনি জানতে পারলেন তিনি আসলে এক আইরিশম্যানের হারিয়ে যাওয়া পুত্র। তখন তার ভিতরে এই বোধ এলো, আরে তাই তো, আমি তো আসলে
আমি তো একটা আন্তর্জাতিক মানুষ, আমার তো কেউ ছিল না, এই পরিবার আমাকে আশ্রয় দিয়েছে, এই পরিবার আমায় বড় করে তুলেছে, এই মানুষদের সঙ্গে আমি ছিলাম, এই মানুষেরা আমাকে ভালোবেসেছে। তাহলে এইখানেই তার ধর্মের মোহমুক্তি ঘটল। তিনি আর কোনো সংকীর্ণ ধর্মে আবদ্ধ রইলেন না। তিনি সনাতন আর্য সংস্কৃতি নয়, হিন্দু সংস্কৃতি, সিন্ধু সংস্কৃতির মানুষ হয়ে উঠলেন, বা বলা যেতে পারে আন্তর্জাতিক সংস্কৃতির মানুষ হয়ে উঠলেন। এই যে আন্তর্জাতিকতা, এই গোড়ার ভিতরে আমরা লক্ষ্য করলাম এই একটিমাত্র উপন্যাসে কি অসাধারণভাবে রবীন্দ্রনাথ মানুষের আত্মার আবিষ্কারকে দেখিয়েছিলেন। চতুরঙ্গ এরকম একটি আত্ম আবিষ্কারের ঘটনা, কিন্তু সেটা আলাদা। কিন্তু এই যে জায়গা, এই জায়গা থেকেই আমাদের দেখতে হবে। আমি শুধু এই কথাই বলবো যে ধর্মের এই মোহমুক্তি যতদিন না ঘটবে ততদিন এই সভ্যতার সংকট যাবে না। আমাদের আরও বেশি উন্নত, আরও বেশি ভাবনায় অগ্রসর হয়ে উঠতে হবে। আমি একটি কবিতা বলে আজকের মতো এই আলোচনা ইতি টানব, অনেকক্ষণ সময় হয়ে গেছে। কবিতাটি রবীন্দ্রনাথেরই, কিছুটা পড়ি আমি। ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্মমূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো ধর্মকারার প্রাচীরে বজ্রহানো। এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আজকের দিনটা কাটিয়ে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। পরবর্তী সময় আপনারা আমাকে এ ধরনের বিষয় নিয়ে বললে আমি নিশ্চয়ই বলবো। আমার খুবই ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, আত্মায় থাকুন, এবং আমরা যেন শপথ নিই এই ভাবনা থেকেই যে আমাদের এই ধর্মের মোহমুক্তি যেন ঘটে। এই মোহ দিয়ে কখনো পৃথিবীকে দেখা যায় না। এই ধর্ম আসলে আত্মবিনাশী। যে ধর্মে গণতন্ত্র নেই তা আত্মবিনাশ ঘটায় মানুষের। আমি বারবার বন্ধুদের কাছে, শাসক শ্রেণীর কাছে, সকলের কাছে এই আবেদন রাখলাম, রেখে শেষ করছি।